দোস্তরা, বাংলাদেশের একটা গ্রামের ছেলে ভারত বেড়াতে যায়, কিন্তু সেখানে একটি ভারতীয় মেয়ে তার সাথে যা করল তা ভাবতেও পারবেন না। দোস্তরা, এটা বাংলাদেশের ময়মনসিংহের একটি ছোট্ট গ্রামের গল্প। সেই গ্রামে আরিফ নামে একটি সহজ সরল ছেলে থাকত। দোস্তরা, এই গল্পটা শুনতে কোনো সিনেমার মতো মনে হতে পারে, কিন্তু আরিফের জীবনে যা ঘটেছিল তা তার পুরো দুনিয়াটাই বদলে দিয়েছিল। আরিফ ছোটবেলা থেকেই ঘুরে বেড়ানোর খুব শখ রাখত। গ্রামে যখনই কোথাও মেলা বসত, নদীর ধারে কোনো অনুষ্ঠান হতো বা আশেপাশের শহরে যাওয়ার সুযোগ মিলত, আরিফ সবার আগে তৈরি থাকত। নতুন জায়গা দেখা, নতুন মানুষের সাথে মেলামেশা করা এবং আলাদা আলাদা পরিবেশ অনুভব করা তার অভ্যেসে পরিণত হয়েছিল। কিন্তু তার মনে একটা স্বপ্ন কয়েক বছর ধরে লালিত হচ্ছিল, একবার কলকাতা অবশ্যই ঘুরতে যেতে হবে। সে প্রায়ই মোবাইলে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, দুর্গাপুজোর রঙিন আলোর ছবি এবং সেখানকার সুন্দর রাস্তাঘাটের ছবি দেখত এবং ভাবত যে আখেরে কবে সেই দিন আসবে যখন সে নিজে সেখানে যাবে এবং নিজের চোখের সামনে সব কিছু দেখবে। একদিন সকালে আরিফ বেশি না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলল যে এখন আর অপেক্ষা করবে না। সে বাড়িওয়ালাদের কাছে বেড়াতে যাওয়ার কথা বলল। তার আম্মু আব্দু প্রথমে মানা করলেন, কিন্তু আরিফকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন, কারণ আরিফের যাওয়ার খুব মন ছিল। আরিফ সামান্য কিছু জিনিসপত্র একটা ব্যাগে ভরে সফরে রওনা দিল। কয়েক ঘণ্টার দীর্ঘ সফরের পর যখন সে কলকাতা পৌঁছাল, তখন তার চোখ আনন্দে চকচক করে উঠল। সামনে পুরনো আমলের বিশার বিশার ভবন, ট্রামের ঘণ্টার শব্দ, রাস্তায় চলাফেরা করা আলাদা আলাদা মানুষ, নতুন পরিবেশ এবং চারদিকে একটা আলাদা কোলাহল দেখে আরিফ কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে সবকিছু দেখতে রইল। তার মনে হচ্ছিল যেন সে অন্য কোনো এক দুনিয়ায় এসে পড়েছে। সেখানে পৌঁছেই সে সবার আগে কালীঘাট মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। মন্দিরে পৌঁছে সে ভক্তিভরে দর্শন করল, মাথা নত করল এবং ভগবানের কাছে শুধু এটুকুই বলল যে এই সফরটা স্মরণীয় করে দাও। দর্শন করার পর আরিফের মুখে আলাদা এক খুশি ছিল। মন্দিরের বাইরে বেরিয়েই সে ভাবল যে এখন এখান থেকে সরাসরি দার্জিলিং চলে যাবে, কারণ সে শুনেছিল যে দার্জিলিং ভারতের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। কিন্তু সফর দীর্ঘ ছিল এবং তার খিদেও পেয়েছিল, তাই সে আগে একটা ছোট্ট হোটেলে গিয়ে খাবার খাওয়ার সিদ্ধান্ত নিল। আরিফ আরামসে খাবার খেল, টাকা দিল আর তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল, কারণ তার বাস মিস হয়ে যাওয়ার ভয় ছিল। কিন্তু তাড়াহুড়োয় তার থেকে একটা বড় ভুল হয়ে গেল। তার মানিব্যাগ সেই হোটেলেই পড়ে গেল এবং তার বিন্দুমাত্র টের পেল না। কিছুক্ষণ পর আরিফ বাসস্ট্যান্ডে পৌঁছাল। দার্জিলিং যাওয়ার বাসে উঠে বসল। বাস ধীরে ধীরে এগিয়ে চলল। আরিফ জানালা দিয়ে পাহাড় এবং রাস্তা দেখছিল। তার মুখে হাসি ছিল। তার একটুও আন্দাজ ছিল না যে পরের কয়েক মিনিটে তার জীবন এমন একটা মোড় নেবে যা সে কখনো কল্পনাও করেনি। বাস কলকাতা থেকে এগিয়ে চুকেছিল এবং আরিফ জানালার পাশে বসে বাইরের সুন্দর চা বাগান, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এবং মেঘে ঢাকা চূড়াগুলো মনোযোগ দিয়ে দেখছিল। তখনই পরের স্টপে বাস কিছুক্ষণের জন্য থামল এবং বেশ কয়েকজন যাত্রী বাসে উঠতে লাগল। সেই মানুষগুলোর মাঝেই একটি সুন্দরী ভারতীয় মেয়েও উঠল। তার মুখে হালকা হাসি ছিল, চোখে আত্মবিশ্বাস এবং মুখে আলাদা একটা সরলতা ছিল। সে ধীরে ধীরে হেঁটে আরিফের পাশের সিটে এসে বসে পড়ল। আরিফ এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল, তারপর লজ্জায় নজর জানালার দিকে ঘুরিয়ে নিল। কয়েক মিনিট বাসে নীরবতা রইল। তারপর বাসের কন্ডাক্টর টিকিট কাটতে কাটতে একে একে প্রতিটি যাত্রীর কাছে পৌঁছতে লাগল। অল্পক্ষণের মধ্যেই সে আরিফের সামনে এসে থামল এবং বলল, টিকিট বের করো। আরিফ বিনা ঘাবড়ে নিজের পকেটে হাত দিল, কিন্তু পরের মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে অন্য পকেট দেখল, তারপর ব্যাগ দেখল, তারপর শার্টের পকেট হাতড়াল, কিন্তু মানি ব্যাগ কোথাও নেই। এখন তার কপালে ঘাম আসতে লাগল। সে ঘাবড়ে কন্ডাক্টরকে বলল যে সম্ভবত তার মানিব্যাগ কোথাও পড়ে গেছে, কিন্তু কন্ডাক্টর তার কথা একটুও শুনল না। সে রাগ করে বলল, যদি টাকা না থাকে তাহলে বাস থেকে নেমে যাও, এখানে কেউ বিনামূল্যে সফর করে না। আরিফ বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সে সত্যি বলছে, কিন্তু কন্ডাক্টর তার কথা শুনতে পরিষ্কার অস্বীকার করল এবং তার ব্যাগ ধরে তাকে সিট থেকে তোলার চেষ্টা করতে লাগল। পুরো বাসের মানুষ আরিফের দিকে তাকাতে লাগল। আরিফের চোখে লজ্জা এবং অসহায়ত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। তখনই তার পাশে বসা ভারতীয় মেয়েটি হঠাৎ তার সিট থেকে উঠল এবং জোরে বলল, থামুন, এর টিকিট আমি দেব, একে বাস থেকে নামাবেন না।
বাসে কিছু মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। আরিফ অবাক হয়ে সেই মেয়েটির দিকে তাকাতে লাগল। মেয়েটি বিনা কথায় নিজের ব্যাগ থেকে টাকা বের করে কন্ডাক্টরকে দিয়ে দিল। কন্ডাক্টর টিকিট দিয়ে এগিয়ে গেল। আরিফ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর ধীর কণ্ঠে বলল, থ্যাংক ইউ, আপনি না থাকলে আজ হয়তো আমাকে মাঝ রাস্তায় নামতে হতো। মেয়েটি হালকা হাসল এবং বলল, আমার নাম অনন্যা এবং মনে হচ্ছে আজ থেকে তোমার সফর একটু অন্যরকম হতে চলেছে। আরিফ শুধু তার দিকে তাকিয়ে রইল, কারণ প্রথমবারের মতো তার মনে হয়েছিল এই দেখা কেবল একটা কাকতালীয় ছিল না। আরিফ কিছুক্ষণ চুপচাপ অনন্যাকে দেখতে রইল, তারপর ধীরে হেসে নিজের নাম বলল। এরপর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল। রাস্তা ছিল দীর্ঘ এবং পাহাড়ের মাঝ দিয়ে যাওয়া বাস কখনো ডানে কখনো বামে, কিন্তু এখন আরিফের মনোযোগ বাইরের দৃশ্যের চেয়ে অনন্যার কথাই বেশি ছিল। অনন্যা আরিফকে জিজ্ঞেস করল যে সে ভারতে একা কেন এসেছে। আরিফ হাসতে হাসতে জানাল যে ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল দার্জিলিং ঘুরবে, তাই বেশি না ভেবে এখানে চলে এসেছে। তারপর সে ধীরে এটাও জানাল যে তার কাছে একটাও রুপি নেই, কারণ তার মানিব্যাগ কোথাও রাস্তায় হারিয়ে গেছে। এটা শুনে অনন্যা কিছুক্ষণ শান্ত রইল, তারপর বলল, এখন ফিরে যাবে কিভাবে? আরিফ হালকা হাসির সাথে বলল, সত্যি বলতে এখন নিজেই বুঝতে পারছি না, জীবনে প্রথমবার এভাবে আটকে গেছি। আরিফের কথা শুনে অনন্যা হাসল। কিছুক্ষণ পর সে আরিফের দিকে তাকিয়ে বলল, যদি তুমি চাও তাহলে আমার সাথে দার্জিলিং যেতে পারো। সেখানে আমার মা বাবার একটা ছোট্ট চায়ের দোকান আছে। আমি পড়াশুনো করি এবং ফাঁকা সময়ে সেটার সাহায্যও করি। তুমি কয়েকদিন সেখানে কাজ করতে পারো, কিছুটা টাকা জমে যাবে, তারপর আরামসে বাড়ি ফিরে যেও। আরিফ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তার কাছে অন্য কোনো রাস্তাও ছিল না। অচেনা দেশ, পকেট খালি এবং সামনে থেকে সাহায্যের হাত। শেষ পর্যন্ত সে হ্যাঁ বলে দিল। কয়েক ঘন্টা পর বাস দার্জিলিং পৌঁছাল। বাস থেকে নামতেই আরিফের চোখে চমক ছুটল। সামনে সুন্দর চা বাগান, দূরে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার চূড়া, ঠান্ডা কুয়াশামাখা বাতাস এবং শান্ত পাহাড়ি রাস্তা। এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। অনন্যা আরিফকে তার মা বাবার ছোট্ট দোকান দার্জিলিং টি কর্নারে নিয়ে পৌঁছাল। সেখানে তার মা বাবা প্রথমে একটু অবাক হলেন, কিন্তু যখন অনন্যা পুরো ঘটনা বলল তখন তারা আরিফকে উষ্ণভাবে স্বাগত জানালেন। আরিফের মনে হল যেন সে কোনো অপরিচিত জায়গায় নয়, বরং নিজের মানুষদের মাঝেই এসে পড়েছে। পরের দিন থেকেই আরিফ দোকানে কাজ শুরু করে দিল। কখনো সে চা বানাত, কখনো মোমো পরিবেশন করত, কখনো ক্রেতাদের টেবিল পরিষ্কার করত। ধীরে ধীরে দোকানের মানুষগুলো তাকে চিনতে লাগল। দিন কেটে যেতে লাগল এবং আরিফের এই জায়গা, এই মানুষগুলো এবং বিশেষ করে অনন্যা মনের খুব কাছে আসতে লাগল। কিন্তু আরিফের এখনও বোধগম্য হচ্ছিল না যে অনন্যা একজন অপরিচিত ছেলের জন্য এত সব আখের কেন করেছিল। দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল। সকালে দোকান খুলত, ক্রেতা আসত, চা তৈরি হতো, মোমো তৈরি হতো এবং আরিফ পুরো মন দিয়ে কাজে লেগে থাকত। ধীরে ধীরে সে হিন্দি ও নেপালি ভাষার অনেক শব্দও শিখে নিয়েছিল, যার ফলে সেখানে আসা মানুষগুলো তার সাথে খোলামেলা কথা বলতে লাগল। অনন্যার মা বাবাও এখন আরিফকে পরিবারের সদস্যের মতো দেখতে লাগলেন। অনন্যার মা তার জন্য নিজের হাতে খাবার বেড়ে দিতেন, তো কখনো তার বাবা দোকানের হিসাব নিকাশ বুঝিয়ে দিতেন। আরিফের প্রথমবার মনে হচ্ছিল যে ঘর থেকে দূরে হয়েও সে একা নয়, কিন্তু এই সবের মাঝে একটা বিষয় তাকে প্রতিদিন ভাবতে বাধ্য করছিল, অনন্যার ব্যবহার। সে কয়েক ঘন্টা ধরে আরিফের সাথে হাসতে হাসতে কথা বলত, তো কখনো হঠাৎ চুপ হয়ে যেত। কখনো দোকানে কাজ করতে করতে চুপি চুপি আরিফকে দেখত এবং যেই আরিফ তার দিকে তাকাত সে হেসে অন্যদিকে দেখতে লাগত। আরিফ এখন বুঝতে শুরু করেছিল যে তার মনে অনেক কিছু বদলে যাচ্ছে। দেখতে দেখতে ১৫ দিন কেটে গেল, তারপর ১ মাস শেষ হয়ে গেল। আরিফ এখন দোকানের সবচেয়ে বিশ্বস্ত অংশ হয়ে গিয়েছিল। ক্রেতারাও তাকে নাম ধরে ডাকতে লাগল। একদিন সন্ধ্যায় দোকান বন্ধ হওয়ার পর অনন্যার বাবা দোকানের আয় থেকে কিছু টাকা বের করে আরিফের হাতে রাখতে রাখতে বললেন, বেটা, তুমি অনেক পরিশ্রম করেছ, এখন চাইলে নিজের বাড়িতে ফিরে যেতে পারো। আরিফ টাকা হাতে নিল, কিন্তু তার দৃষ্টি বারবার অনন্যার দিকে চলে যাচ্ছিল। অনন্যা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে হেসে জিজ্ঞেস করল, কি হল, আরিফ এত চুপ কেন? আরিফ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর প্রথমবার নিজের মনের কথা বলে দিল। সে মৃদুকণ্ঠে বলল, সত্যি বলবো, যখন আমি এখানে এসেছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না, না টাকা, না কোনো আপনজন। কিন্তু তুমি আমাকে সামলেছ, আশ্রয় দিয়েছ
এবং বুঝতেই পারিনি যে কখন তুমি আমার মনে এত কাছে চলে এসেছ। এখন সত্যি বলতে এখান থেকে যেতে মন চাইছে না, কারণ আমার তোমাকে ভালো লেগে গেছে। এটা শুনতেই অনন্যা একদম চুপ হয়ে গেল। তার মুখ লাল হয়ে গেল। কিছুক্ষণ আরিফের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর বিনা কথায় লজ্জায় দোকানের ভেতরে চলে গেল। আরিফ সেখানে দাঁড়িয়ে রইল, কিন্তু তার বুকের ধুকপুকানি আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। এখন উত্তর অনন্যার মনে লুকানো ছিল। আরিফ সারা রাত ঘুমাতে পারল না। তার মাথায় শুধু অনন্যার মুখটা ঘুরছিল। সে প্রথমবার কোনো মেয়েকে নিজের মনের কথা বলেছিল, এবং এখন তার শুধু একটা উত্তরের অপেক্ষা ছিল। বাইরে পাহাড়ে ঠান্ডা বাতাস বইছিল। দার্জিলিংয়ের রাত হামেশার মতো শান্ত ছিল, কিন্তু আরিফের ভেতরে ঝড় চলছিল। কখনো তার মনে হচ্ছিল সে সঠিক করেছে, কখনো মনে হচ্ছিল হয়তো এত তাড়াতাড়ি মনের কথা বলা উচিত হয়নি। রাত যত যেতে লাগল এবং সকাল হতেই আরিফ তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে গেল। সে প্রতিদিনের মতো দোকানে পৌঁছাল, কিন্তু আজ তার মনোযোগ কাজে কম এবং অনন্যার দিকে বেশি ছিল। অনন্যা দোকানে ক্রেতাদের খাবার দিচ্ছিল, চা বানাচ্ছিল, টাকা সামলাচ্ছিল, কিন্তু একবারও আরিফের দিকে তাকাল না। আরিফের বুকের ধুকপুকানি আগের চেয়ে আরও বেড়ে গেল। তার মনে হলো হয়তো সে ভুল করে ফেলেছে, হয়তো অনন্যা তাকে শুধু একজন বন্ধু মনে করত। আরিফ চুপচাপ নিজের কাজ করতে রইল, কিন্তু তার মুখের অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর অনন্যার বাবা দোকান থেকে বাইরে এলেন এবং হাসতে হাসতে বললেন, আরিফ বেটা, একটু এদিকে এসে বসো। আরিফ একটু ঘাবড়ে গেল। তার হাত হালকা কাঁপতে লাগল। সে ধীরে গিয়ে তার পাশে বসল। তখনই অনন্যার মাও এলেন। আরিফ এখন পুরোপুরি বুঝে গেল যে কথাটা তার নিয়েই হতে চলেছে। কয়েক সেকেন্ড সেখানে নীরবতা রইল। তারপর অনন্যার বাবা হাসতে হাসতে বললেন, অনন্যা আমাদের সব বলে দিয়েছে, এবং সত্যি বলতে গত 1 মাস ধরে আমরা দুজনই সব বুঝছিলাম। আরিফ বিনা কথায় শুধু তার দিকে তাকিয়ে রইল। তখনই অনন্যার মা ভালোবেসে বললেন, আরিফ, যখন তুমি প্রথমবার এখানে এসেছিলে তখন তুমি আমার কাছে একজন অপরিচিত ছিলে, কিন্তু যেভাবে তুমি পরিশ্রম করেছ, সততা দেখিয়েছ এবং আমাদের পরিবারকে নিজের মনে করেছ, তাতে আমাদের মনে হয়েছে তুমি আলাদা। যদি তোমার মন সত্যিই পরিষ্কার হয় এবং তুমি আমার মেয়েকে সুখী রাখতে পারো, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এটা শুনতেই আরিফের চোখে চমক ছুটল। তার মনে হলো তার মনের বোঝা একটা মুহূর্তেই হালকা হয়ে গেল। তখনই দোকানের ভেতর থেকে অনন্যা ধীরে বাইরে এলো। তার মুখ লজ্জায় লাল ছিল, তার দৃষ্টি নিচে ছিল। কয়েক সেকেন্ড পর সে হালকা হাসির সাথে আরিফের দিকে তাকালো এবং ধীরে মাথা নত করল। আরিফ বুঝে গেল এটাই তার উত্তর ছিল। সেই মুহূর্তে আরিফের মুখে এমন খুশি ছিল যা হয়তো সে আগে কখনো অনুভব করেনি। সেদিনের পর সব কিছু দ্রুত বদলাতে লাগল। আরিফ সবার আগে তার ঘর ময়মনসিংহে ফোন করল এবং তার আম্মু আব্বুকে সব কথা জানাল। প্রথমে তারা বিশ্বাস করতে পারলেন না যে বেটা ভারত বেড়াতে গিয়েছিল আর সেখানে বিয়ে করার কথা বলছে। কিন্তু যখন আরিফ পুরো পরিবারকে সত্যিকারভাবে সব কিছু জানাল, তখন বাড়ির লোকজন খুশি মনে তাদের সম্মতি দিয়ে দিলেন। কয়েকদিন পর আরিফের আম্মু আব্বুও দার্জিলিং পৌঁছালেন। যখন দুই পরিবার প্রথমবার মিলল, তখন পরিবেশ অনেক আবেগময় হয়ে উঠল। ভাষা আলাদা ছিল, দেশ আলাদা ছিল, কিন্তু মনে আপনত্ব একই রকম ছিল। কয়েকদিনের মধ্যেই আরিফ আর অনন্যার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো পাড়া খুশি ছিল। আশেপাশের মানুষজনও দোকানে এসে দুজনকে শুভেচ্ছা জানাতে লাগল। বিয়ের দিন পুরো পরিবেশ আলোয় জগমগ করছিল। পাহাড়ের মাঝে ঠান্ডা বাতাস বইছিল, ঢোলের আওয়াজ ভেসে আসছিল এবং চারদিকে হাসি মুখ ছিল। আরিফ কখনো ভাবেনি যে দেশে সে একা বেড়াতে এসেছিল সেখানেই একদিন তার বিয়ে হবে। অনন্যা বধূর বেশে অসাধারণ সুন্দর লাগছিল এবং আরিফ তাকে দেখে শুধু হাসছিল। বিয়ের পর আরিফ ফিরে যাওয়ার চিন্তা চিরতরে ছেড়ে দিল। সে সিদ্ধান্ত নিয়ে নিল যে এখন এটাই তার ঘর। এখন দুজন মিলে দার্জিলিং টি কর্নারকে এগিয়ে নিয়ে যেতে লাগল। সকাল থেকে রাত পর্যন্ত দুজন পুরোপুরি পরিশ্রম করত। আরিফ ক্রেতাদের সামলাত, অনন্যা রান্না করত এবং দুজনের মুখে সব সময় হাসি থাকত। ধীরে ধীরে তাদের ছোট্ট দোকান মানুষের প্রথম পছন্দ হতে লাগল। আশেপাশের মানুষজন তাদের বন্ধু ও আত্মীয়দের এখানে আনতে লাগল। দোকানে এত ভিড় বাড়তে লাগল যে তাদের আরও দুজন মানুষকে কাজে রাখতে হল। কয়েক মাস পরেই আরিফ দোকানের বাইরে একটা নতুন বোর্ড লাগাল। সেই বোর্ডে লেখা ছিল, আরিফ অ্যান্ড অনন্যা ফ্যামিলি ক্যাফে।
যখন অনন্যা এই বোর্ড দেখল তখন তার চোখ ভরে এলো। সে হেসে আরিফের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই এই জায়গাকে নিজের ঘর বানিয়ে নিয়েছ। আরিফ হাসল এবং বলল, ঘর জায়গায় তৈরি হয় না, নিজের মানুষে তৈরি হয়। ধীরে ধীরে তাদের জীবন আরও সুন্দর হতে চলল। দুই পরিবারের সম্পর্কও মজবুত হয়ে গেল। আরিফের গ্রামের মানুষজন যখন এইসব শুনত তখন তারা বিশ্বাস করতে পারত না যে তাদের গ্রামের ছেলে ভারতে নিজের নতুন দুনিয়া বসিয়ে নিয়েছে। এক সন্ধ্যায় দোকান বন্ধ করার পর আরিফ এবং অনন্যা পাহাড়ের কোলে বসেছিল। সামনে কাঞ্চনজঙ্ঘার চূড়া। ঠান্ডা বাতাস বইছিল এবং পাহাড়ের গায়ে চাঁদের আলো চকচক করছিল। আরিফ আকাশের দিকে তাকিয়ে হালকা হাসির সাথে বলল, আমি এখানে শুধু বেড়াতে এসেছিলাম, কিন্তু হয়তো ভাগ্যের অন্য কিছু মঞ্জুর ছিল। অনন্যা হাসল। আরিফের হাত ধরে বলল, কখনো কখনো পথ আমরা বেছে নিই, আর কখনো কখনো পথ আমাদের বেছে নেয়। আরিফ তার দিকে তাকাল, হাসল, এবং সেই মুহূর্তে তার বোধ হল যে জীবন তাকে শুধু একটা সফর দেয়নি, জীবন তাকে একটা নিজের জগৎ দিয়ে দিয়েছে। বন্ধুরা, এই গল্পে আরিফ শুধু ভারত বেড়াতে বেরিয়েছিল, কিন্তু ভাগ্যের তার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। কখনো কখনো জীবন আমাদের সেখানে পৌঁছে দেয় যেখানে যাওয়ার আমরা শুধু স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আরিফ একটা অচেনা সফরে বেরিয়েছিল। রাস্তায় সে শুধু সুন্দর পাহাড়, মন্দির এবং চা বাগানই নয়, বরং এমন মানুষ পেয়েছিল যারা বিনা কোনো স্বার্থে তার পাশে ছিল, তাকে সামলেছে, তার ওপর বিশ্বাস রেখেছে, এবং শেষ পর্যন্ত তাকে সত্যিকারের ভালোবাসাও মিলে গেছে। জীবনের সবচেয়ে বড় সত্যি এটাই যে সফর শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য হয় না, কিছু সফর আমাদের জীবনের সাথে মিলিয়ে দেওয়ার জন্যও হয়। এই গল্প থেকে আমরা অনেক বড় শিক্ষা পাই যে যদি মানুষের মন পরিষ্কার হয়, নিয়ত সৎ হয় এবং পরিশ্রম করার জাজবা থাকে, তাহলে দুনিয়ার যে কোনো কোণেই তাকে আপনত্ব মিলবেই। অনেক সময় আমরা মনে করি যে জীবন শুধু আমাদের পরিকল্পনায় চলে, কিন্তু সত্যি হল যে ওপরবালা কখনো কখনো আমাদের জীবনের জন্য আমাদের চেয়েও ভালো পরিকল্পনা করে বসে থাকেন। আরিফের কাছে না টাকা ছিল, না কোনো পরিচিতি, না কোনো আশ্রয়, কিন্তু সে সাহস হারায়নি। সে পরিশ্রম করেছে, মানুষের বিশ্বাস অর্জন করেছে, এবং সেই বিশ্বাসই তার পুরো দুনিয়া বদলে দিয়েছে। এখন বুকে হাত দিয়ে বলুন, যদি আপনি আরিফের জায়গায় থাকতেন, তাহলে একটা অচেনা দেশে যেখানে কোনো আপনজন নেই এবং কোনো মানুষ মিলে যায় যে আপনার সাহায্য করে, আপনার পাশে থাকে এবং তারপর আপনার সত্যিকারের ভালোবাসা হয়ে যায়, তাহলে আপনি কি করতেন? আপনি কি আপনার পুরনো জীবনে ফিরে যেতেন, নাকি নতুন জায়গায়, নতুন সম্পর্ক এবং নতুন স্বপ্নের সাথে নতুন জীবন শুরু করতেন? আপনার উত্তর অবশ্যই জানান, কারণ আমি সত্যিই জানতে চাই যে আপনি কি বেছে নেন। এবং যদি আপনি এরকম মন ছুঁয়ে যাওয়া গল্প, সত্যি ঘটনা ও সম্পর্কের গল্প পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে এরকম দারুণ গল্প আপনার মিস না হয়। ভিডিওটা পছন্দ হলে লাইক অবশ্যই করুন, এবং সবচেয়ে জরুরি কথা হলো কমেন্টে আপনার প্রিয় শহরের নাম অবশ্যই লিখুন। সেটা আপনার গ্রাম হোক, আপনার শহর হোক, বা এমন কোনো জায়গা যেখানে আপনার মন আজও বাস করে। হতে পারে আপনার গল্পও একদিন শোনানো হবে। মিলব পরের এরকম একটা গল্পের সাথে। ততদিনের জন্য খুশি থাকুন, মজায় থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা।